হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে বেশ কিন্তু ভয়ের। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি গল্প কথাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু গল্প কথাকে সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। এবং যারা রেগুলার গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো, ঘটনা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের এপিসোডে যে কটা ঘটনা আছে সব কটা ঘটনা কিন্তু বেশ ভয়ের, এবং আমি যখন পড়ছিলাম ঘটনাগুলো আমার কিন্তু বেশ ভয় লাগছিল। আশা করব তোমরা যখন ঘটনাগুলি পড়বে বা শুনবে তোমাদেরও বেশ ভয় লাগবে। প্রথম যে ঘটনাটি আছে লিখেছে নিতা রায়, এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আমাদের জেঠি শাশুড়ি ভীষণ ভালো মানুষ ছিলেন, তবে কোনোদিনও বাড়ির বাইরে কোথাও যেতে চাইতেন না। কোনোদিন চটি বা জুতো ব্যবহার করেনি। একবার চোখে ছানি পড়বে কারণ জোর করে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল অপারেশনের জন্য। অপারেশন করেও অবশ্য চোখটা ঠিক হয়নি। তার মাথায় এক ঢাল ঘন চুল ছিল। তার যত্নেও তিনি ঠিকমতো করতে পারতেন না। চুল ভেজালে ঠিকমতো শুকোতো না। এত ঘন চুল ছিল, তা না শুকানো চুলের গন্ধ উঠত তার ঘরে। চুল না শুকানোর আরও একটা কারণ হলো তিনি অতি গরমেও পাখা চালাতেন না। আমাদের শাশুড়ি বলতেন, দিদি তুমি মাথায় ভালো করে সাবান দাও না কেন? এ কথা শুনলে জেঠিমা রাগ করতেন, তবে কিছু বলতেন না। শেষ বয়সে সহজ সরল জীবনযাপন করতেন, সারাদিন টুকটাক কাজকর্ম করতেন। খুব ভালো করে তখন হাঁটতে পারতেন না। শরীর ঠিক ছিল ভারী ধরনের, হয়তো সেজন্য হাঁটতে গিয়ে হোঁচট খেতেন, তাই সাবধানে হাঁটার চেষ্টা করতেন। তবু একদিন তিনি পড়ে গেলেন, পা ভেঙে গেল। ডাক্তার বললেন ক্যালসিয়ামের ঘাটতি আছে, তাই পা ভাঙা সেরে যাওয়ার পরও সাবধানে থাকতে হবে। 3 মাস পর তার সেই ভাঙা পা ঠিক হয়ে গেল, আবার তার স্বাভাবিক জীবন ফিরে আসলো। কিন্তু প্রায় বছর খানেক পর হাঁটতে গিয়ে পা পিছলে গিয়ে আবার পা ভেঙে গেল। এবার আর ওষুধে কাজ হলো না, বসতেও পারল না আর হাঁটতেও পারল না। এরপর তিনি ভালো চিকিৎসার জন্য ছেলের কাছে চলে গেলেন, তবে বাড়ি ফিরে যেতে চাইতেন। এরপর তার শরীরের বাড়ি আর আসা হয়নি। বছর খানেক পর তিনি মারা যায়। যে সময় তিনি মারা গেলেন ঠিক তখনই বাড়িতে তার নিজের ছোট দেওর স্নান করছিল। এমন সময় হাওয়া, সে বাতাস নেই, 3 তলার ছাদের থেকে একটা টালি এসে তার সামনে পড়ল আচমকা। আর সেই সময় ফোন বেজে উঠল। এবার হলো জেঠিমা এইমাত্র মারা গেলেন। তার মৃত্যুর পর তাকে বাড়ি আনা হলো, সেখানকার শ্মশানে দাহ করা হলো। তার ঘরে ধূপধুনো দিয়ে ফটো সাজানো হলো। সন্ধ্যে থেকে সেই ঘরে জেঠিমার ভেজা চুলের গন্ধ ভেসে আসতে লাগলো। যতই পরিষ্কার করা হোক কিন্তু সেই গন্ধ প্রতিদিন ভেসে আসতো। একদিন তার ছোট ননদ ছাদে গেছে। হঠাৎ তিনি সেই চুলের ভেজা গন্ধটা তার নাকে আসে। মনে হয় জেঠিমা যেন ওপরেই আছে। তার নাকে সেই গন্ধটা ভীষণ রকমভাবে আসতে থাকে। প্রথমে তিনি অনেকটাই ভয় পেয়ে যায়। তিনি নিচে চলে আসে এবং তিনি নিচে এসে খেয়াল করে যে সত্যি সত্যি ছাদে কেউ একজন উপস্থিত আছে। এটা শুনে সে সঙ্গে সঙ্গে জেঠুকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। জেঠু তারপর বলে যে এইভাবে তো বাড়িতে লোক বাস করা সম্ভব নয়। তাই তিনি ঠিক করল যে কোনো এক ওঝাকে বাড়িতে নিয়ে আসবে। তারপর একজন ওঝাকে ডেকে নিয়ে আসা হয় এবং সে বাড়িতে প্রবেশ করা মাত্রই তিনি বলে যে এই বাড়িতে কোনো আত্মা আছে, যে এখনও এই বাড়ির মায়া ত্যাগ করে যেতে পারেনি। তারপর সে কিছু যজ্ঞের কথা বলে। সেই রাতেই জেঠুর স্বপ্নে আসে জেঠিমা। সে বারবার করে কাকুনিমিনতি করে যে এই বাড়িতে যেন কোনো যজ্ঞ আরাধনা না করা হয়। তখন জেঠু পরের দিন সেই যিনি এসেছিল, যিনি তাকে সমস্ত ঘটনা খুলে বলে।
সেই ওঝা বলে যে আপনি যদি তার কথা শুনে এই বাড়িতে কোনো রকম যজ্ঞ না করেন তাহলে কিন্তু বাড়ির কারো ক্ষতি হতে পারে। তারপর জেঠু আর কোনো কথা না শুনে বাড়িতে হোমযজ্ঞের আয়োজন করে এবং যেদিন যজ্ঞ করা হয় ঠিক সেদিনই বাড়ির থেকে একটা সেই গন্ধ বাইরে চলে যায় একটা ঠান্ডা বাতাসের সাথে, এবং তারপর থেকে আর এরকম কোনো ঘটনা শোনা হয়নি। এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই ঘটনাটি পড়ে শুনিও। ঘটনাটি ঘটেছিল কসবার একটি ছোট্ট শহরে। এটাই ছিল ঘটনা। ঘটনাটা কিন্তু বেশ ভয়ের, এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং তোমরাও যারা গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো, অথবা তোমরা যদি মনে করো আমাকে ইমেলের মাধ্যমেও ঘটনা লিখে পাঠাতে পারো। কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত, এবং আমি যখন ঘটনাটি পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লাগছিল। ঘটনাটি লিখেছে স্বামী এখন দায়। তিনি ঘটনাটি লিখেছে বাংলাদেশ থেকে, এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেইভাবেই পড়ছি। একটি সত্যি ঘটনা, যেটা কিনা আমার সাথে ঘটেছে। যদিও ভূত পেত আমি বিশ্বাস করি না, কিন্তু কিছু তো আছে যেটা স্বাভাবিক না। সেদিন রাত সম্ভবত 1টা বাজে। আমি রুমে এসে শুয়ে পড়েছি। রাতে সাধারণত আমার একটু দেরিতেই ঘুমানোর অভ্যাস। আমি রুমে এসে ফোন চালাচ্ছি। রুমের দরজা বন্ধ, সাথে লাইট অফ করা, কিন্তু ড্রিম লাইটের আলোতে রুমের প্রায় সব জায়গায় দেখা যায়। আমি ফোনে গান শুনছি। হঠাৎ মনে হলো যে জানালার পর্দাটা কেঁপে উঠল। আমি মোটেও কিছু মনে করিনি, হয়তো বাতাসে এমনটা হয়েছে। আমি আবার গান শুনতে লাগলাম, কিন্তু পুনরায় জানালার পর্দাটা কেঁপে ওঠে। কি হলো বোঝার জন্য আমি ফোনের লাইট জ্বালিয়ে পর্দার কাছে গেলাম। যদিও হালকা ভয় করছিল, কিন্তু সাহস করে পর্দাটা সরিয়ে দেখলাম কিছু নেই। কিন্তু জানালা তো বন্ধ, তাহলে পর্দাটা নড়ে উঠল কীভাবে? নিজেকেই নিজে প্রশ্ন করলাম। হয়তো বিড়াল হবে, কিন্তু রাতের বেলায় তো বিড়াল ভয় পায়, এরাই নাকি আত্মার ছদ্মবেশে ঘুরে বেড়ায়, যদিও শোনা কথা। যাই হোক, আবার শুতে গেলাম। গান বন্ধ করে এবার ঘুমানোর উদ্দেশ্যে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর হালকা ঘুমে চোখ বুজে আসছে। যদিও আমার মস্তিষ্ক কাজ করছে, আশেপাশে সব কিছু শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু চোখ খুলতে পারছি না। ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আছে, কিন্তু মস্তিষ্ক একদম সজাগ। হঠাৎ মনে হলো আমার বিছানার কাঁপছে। ভাবলাম হয়তো ভূমিকম্প। আমি উঠে বসে পড়ছি, কিন্তু না, ভূমিকম্প না। ভূমিকম্প হলে তো সারা ঘর কাঁপতো, এটা তো দেখি শুধু আমার বিছানা কাঁপছে। হঠাৎ সম্পূর্ণরূপে কম্পন বন্ধ হয়ে গেল। সত্যি বলতে অনেক ভয় পেয়েছি। নিজেকে সান্ত্বনা দিতে মনের ভুল চলিয়ে দিলাম, যদিও রুমের লাইট জ্বালাইনি। সম্পূর্ণ ঘটনা ফোনের আলোতে পর্যবেক্ষণ করলাম। আমি পুনরায় শুতে গেলাম। এবার ঘুমায়নি। সম্ভবত 5 মিনিট পর পুনরায় আবার বিছানা কাঁপতে শুরু করলো। শুধু বিছানা কাঁপছে না, মনে হচ্ছে আমার বিছানার নিচ থেকে কিছু একটা ওপরের দিকে উঠে আসছে। আমি স্পষ্ট কিছু একটা বিছানা নিচে উঠে আসতে অনুভব করলাম। উঠে এসে মনে হলো আমার পাশে শুয়ে পড়ল কেউ। আমি ভয়ে কি করব ভেবে না পেয়ে আমার হাঁটু পর্যন্ত থাকা কাঁথাটা দিয়ে নিজেকে জড়িয়ে নিলাম। মনে মনে ভাবছি যাই হোক, আমাকে দেখতে পাবে না। কিন্তু হঠাৎ মনে একটা কথা আসলো, আমি হয়তো দেখছি না, কিন্তু যদি আমার পাশে আদৌ কিছু থেকে থাকে সে কি আমাকে দেখতে পাবে না? যা হবার হবে। আমার একটা হাত বের করে আমার ফোনটা খুঁজছি, যেটা আমার পাশে রেখেছি। আমি ফোনটা পেয়েও চাই। তাড়াতাড়ি ফোনের লাইট জ্বেলে সরাসরি দাঁড়িয়ে চাই। তারপর রুমের লাইটটা জ্বালিয়ে দিই। আশেপাশে বিছানা, নিচে, রুমের সব জায়গা ভালো করে দেখি, কিন্তু কিছুই পাই না।
এটি ছিল ঘটনা। তবে কি আমি ভুল কিছু দেখেছিলাম, আমার মনে ভুল ছিল, নাকি সত্যি আমার পাশে কিছু ছিল যার উপস্থিতি আমি অনুভব করেছি? আমার মনে হয় শুধু আমার সাথে না, অনেকের সাথে এমন ঘটনা ঘটে যেটা হয়তো আমার মনের ভুল বলে চালিয়ে দিই, কিন্তু সত্যি মনের ভুল নাকি আমাদের সাথে সত্যি এমন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে যার কোনো বাস্তবতা খুঁজে পাওয়া যায় না। এটাই ছিল ঘটনা। সত্যি বলতে এরকম অনেক কিছুই আছে কিন্তু যেটা আমাদের সাথে ঘটে। এমন অনেক স্বপ্ন আমরা দেখি যেই সময় আমরা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারি না, আমরা চোখ বন্ধ করে থাকি, চোখ খুলতে পারি না অনেক চেষ্টা করলেও, হাত পা নাড়াতে পারি না অনেক চেষ্টা করলেও। এমনটা কার কার সাথে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। অনেকে বলে এটাকে গ্রাম বাংলার কথায় বলা হয়, যেটাকে বোবায় ধরা বলে। তো এরকমটা যদি কারোর সাথে ঘটে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। এবং তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কখনই কোনো কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিই। আশা করব গল্প কথা পরিবারে যত সদস্যরা আছো যারা ঘটনা শুনছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। এবং বলে রাখি, তোমরা কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। এবং যেটা হয়েছে, তাই আমি খুব লেটে ভিডিও ছাড়ি। সপ্তাহে একটা ভিডিও ছাড়ছি, যেখানে একটা সময় সপ্তাহে 3টে করে ভিডিও ছাড়তাম। যাই হোক, তোমরা যতক্ষণ ঘটনা শুনছো, সে যেই কজনই হোক না কেন, সে 100 জন হোক 200 জন হোক, আমি ঘটনা দিতে থাকবো। তো যাই হোক, আমি চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়। আজকে যে তৃতীয় ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি লিখেছে বৈশাখী। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটা আমার নিজের সাথেই ঘটেছে। সালটা ছিল 2010, জানুয়ারি মাস চলছে। আমি তখন ছিলাম 7 মাসের অন্তঃসত্ত্বা। সময়টা ছিল ভর দুপুর। আমি ইলিশ মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছিলাম। আমি টিভি দেখছি আর ভাত খাচ্ছি। আমি যেখানে বসে ভাত খাচ্ছিলাম তার ঠিক পাশেই ছিল জানালা। জানালা বরাবর যে বিল্ডিংটা 2য় তলা পর্যন্ত কাজ হয়ে থেমেছিল সেটা আমার চাচাদের নতুন বাড়ি। আমাদের বাড়ি একদম লাগোয়া ছিল চাচাদের বাড়িটিও। আমি প্রথম সোফায় বসে ভাত খাচ্ছিলাম। একে তো 7 মাসের প্রেগনেন্সি, তার উপরে ছিল অস্বস্তি। সোফায় আরাম করে খেতে পারছিলাম না বিধায় আমি ভাতের প্লেট নিয়ে নিচে বসে পড়েছিলাম। আমাদের সোফাটিও ছিল ওই চাচাদের বাড়ির পাশাপাশি। আমি নিচে বসে ওই জানলা বরাবর খাচ্ছিলাম। খুব শখ করে ইলিশ মাছের মাথা থেকে খাওয়া হচ্ছিল। আমি সবে মাছের মাথাটা হাত দিয়েছি মুখে দেব বলে, কিন্তু হঠাৎ আমি আর চোখে ওই বাড়ির ছাদে আমাদের জানলা বরাবর কিছু একটার উপস্থিতি টের পাচ্ছিলাম। যেই আমি জানালার দিকে চোখ ফিরে তাকালাম, শুধু এতটুকু দেখলাম, আগুনে মানুষ পুড়ে গেলে চামড়াটা যেমন কুঁচকে যায় আর চোখ দুটি ছিল লাল বর্ণ। শুধু চেহারা থেকে গলা অবধি দেখতে পেলাম, কিন্তু শরীর বলতে কিছুই ছিল না। শূন্যে ভাসছে আর তার মুখখানি আমার দিকে এক দৃষ্টে ওই লাল চোখগুলো বড় করে তাকিয়েছিল। হঠাৎ আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে রান্নাঘর থেকে বউয়া এসে বলে, আফা চিল্লাচ্ছেন কেন? আমি ওরে বললাম যে জানালায় দেখো শুধু একটা মুখ শূন্যে ভাসছে, কিন্তু তার শরীর নেই। ও দৌড়ে জানালায় গিয়ে দেখলো কেউ নেই এবং আমার হাত থেকে মাছের মাথাটা ফেলে দিয়ে বউয়া বলল, এটা তুমি আর খেও না, তুমি যেটা দেখছো সে মনে হয় পেতনি। একে তো খাইতেছো ইলিশ মাছের মাথা, এরপর তোমার পেটে আসে বাচ্চা, ফেলে দাও তুমি, এই মাছের মাথার মুখে দিও না। আমি আদেও জানি না এটা কি আমি দেখেছি। আজও মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঘটনাটা সত্যি আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি, আমার জীবনে আরও সত্যি অনেক ঘটনা ঘটেছে, তবে এই ঘটনাটি আমার জীবনে অনেকটাই প্রভাব ফেলেছিল। এরপরে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়। আমি অনেক দিন বিছানায় থাকি।
প্রায় 1 মাসের মতো আমি খুব অসুস্থ হয়ে পড়ি। 1 মাস আমি কিছু খেতে পাচ্ছিলাম না। তারপর ডাক্তারকে দেখানো হয়। ডাক্তার বলল যে এই সময়টা একটু এরকম প্রবলেম হয় এবং আমি ডাক্তারকে যখন সেই ঘটনাটা খুলে বলি, সে বলে যে তেমন কিছু নয়। হয়তো তুমি ভুল কিছু দেখেছো এবং এরকম সময় এরকম কোনো মুভি বা এরকম কিছু দেখলে সেটা চোখের সামনে ভেসে আসে। তো এরপরে আমি সুস্থ হয়ে উঠি এবং আমি ছেলের সন্তান জন্ম দিই। এখন আমরা খুব সুখে আছি। এখন আমরা খুব ভালো আছি। আজকের ১ম যে ৩টে ঘটনা, সেই ৩টে ঘটনা কিন্তু বেশ অদ্ভুত এবং অন্যরকম ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবং গল্প কথায় এই মুহূর্তে এত অল্প ঘটনা আসছে কেন? এটা অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে। তাদেরকে আমি একটা উত্তর দিতে চাই। আগের সপ্তাহে ৩ দিন ভিডিও আসতো। শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার এই ৩ দিন ঘটনা আসতো। সেখানে এখন এই ৩টে দিনের মধ্যেই একটা দিন ঘটনা আসছে। এটার কারণ একটাই, যেহেতু ঘটনার রিচ অনেকটাই ডাউন হয়ে গেছে এবং অনেক কম ভিউজ আসছে, সেই কারণ আমি ঘন ঘন ভিডিও দিচ্ছি না। কারণ ঘন ঘন ভিডিও দিলে হয়তো রিচ আরও অনেক ডাউন হয়ে যেতে পারে। তবে আমি চেষ্টা করব আস্তে আস্তে যাতে ঠিক আগের জায়গায় পৌঁছানো যায়। তবে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও ভিউজ আসবে। এবার ভিউজের কথা আমি কেন বলছি? কারণ এত কষ্ট করে যখন একটা ভিডিও বানানো হয়, সেই ভিডিওটাতে যদি সেরকমভাবে কোনো ভিউজ না আসে, তখন কিন্তু সেই জিনিসটার প্রতি একটা ভালো লাগাটা চলে যায়। তাও আমি চেষ্টা করি যারা ঘটনা শুনছে প্রতিনিয়ত, যারা কমেন্ট করছে, যারা লাইক করছে, আমি তাদের দিকে তাকিয়েই আমি ঘটনা ছাড়ছি। আশা করব যারা গল্পকথার সাথে আছো এবং ভবিষ্যতেও তারা কিন্তু গল্পকথার সাথেই থাকবে। জানি না গল্পকথার পথ চলা কতটা দূর যাবে, তবে আমি চেষ্টা করব আমি যখনই সময় পাবো গল্পকথায় কিন্তু ভিডিও আপলোড করে যাবো এবং যারা ঘটনা শুনছো তাদেরকে আমি ঘটনা শুনিয়ে যাবো। চলে যাবো আজকের লাস্ট ঘটনায়। আজকের লাস্ট যে ঘটনাটি আছে সেটাও কিন্তু বেশ অদ্ভুত এবং আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। আজকের যে ঘটনাটি আছে তিনি তার নাম উল্লেখ করেন। তিনি যেভাবে ঘটনাটি লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটা অনেকটা বড় এবং একটু অন্যরকম। আমি চলে যাচ্ছি ঘটনায়। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমার একটা সত্য ঘটনা আমি আপনাদের শেয়ার করলাম। আমাদের গ্রামের নাম লোকনাথপুর। এই গ্রামটা একটু বড় হওয়ায় আমাদের গ্রামে তেমন খেলাধুলার জায়গা ছিল না। একটা জায়গা ছিল গ্রামের এক প্রান্তে, একটা অনেক পুরনো ইটভাটা ছিল ওদিকে। আমরা দাদাদের কাছে শুনেছি যখন আমার আব্বুরা ছোট্ট ছিল তখন ওই ইটভাটা বন্ধ হয়ে যায়, পরবর্তীতে চালু হয়নি আর কখনো। ওই ভাটার মালিক কিছুদিন পরই মারা যায়। এরপর অনেক দিন পড়ে থাকতে থাকতে সব কিছু নষ্ট হয়ে যায়। চারিদিকে ঝোপঝাল গাছপালায় ভরে যায়। ওই ভাটার কাছে গেলে গা ছমছম হয়ে ওঠে। চারিদিকে নিস্তব্ধতা হয়ে যায়। যার ওর পাশেই অনেক পুরনো, অনেক বড়হীন একটি পুকুর আছে। পুকুরের চারিদিকে বাঁশঝাড় আর অন্যদিকে বাগান। সে পুকুরের কেউ গোসল করতে গেলে মানুষের মাথার খুলি ভেসে ওঠে। আমার নাম তাসরানা আর আমার একটা ছোট্টবেলার বন্ধু, ওর নাম হচ্ছে স্বাধীন। আমাদের বয়স তখন 7 বছর এরকম হবে। তখন স্বাধীন ওর চাচার সাথে গরুর গা ধোয়াতে যায় ওই ভাটার পুকুরে। সেই পুকুরে অনেক একদিন গোসল করতো, অন্যদিকে গরুরা ধোয়াতো। তো সেখানে যাওয়ার পর আমার বন্ধু স্বাধীনের চাচা গরু নিয়ে পানিতে নামে আর অন্যদিকে স্বাধীন পুকুর পাড়ে খেলা করতে থাকে। স্বাধীন খেলা করার কিছুক্ষণ পর তার চাচা স্বাধীনকে খুঁজে পায় না। হঠাৎ করে স্বাধীন কোথায় গেল? এদিকে পুকুরটা কোনো জায়গায় অনেক নিচে গর্ত। স্বাধীনের চাচা চারিদিকে খোঁজাখুঁজি করে কিন্তু স্বাধীনকে কোথাও পাওয়া যায়নি। এদিকে তখনই সেই পথ দিয়ে একটি যাচ্ছিল একটা লোক। পরে স্বাধীনের চাচার খোঁজাখুঁজিতে সেই লোকটি পানিতে খোঁজা শুরু করলে আর কিছুক্ষণ পর পানির তলায় ওই লোকটার পায়ে কিছু একটা অনুভব করে। পরে তিনি সেটা উপরে তুলতে বুঝতে পারেন এটার কেউ না, এটা স্বাধীন। স্বাধীনকে পেয়ে ওকে রাস্তায় এনে ওর আব্বু ওর খবর দেওয়া হয়। ওকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ইটভাটি পরিত্যক্ত হয়। ওখানে জিন জাতি বসবাস করতো। ওদেরকেও বিরক্ত করলে তাদের ভয় দেখাতো। একদিন দুপুরে একজন মধ্যবয়সী লোক মাটি কাটছিল সেই ভাটার পাহাড়ের মতো মাটি ঢিপি ছিল সেখানে। ওই লোকটা মাটি কাটতে কাটতে হঠাৎ ওনার ওপরে সেই মাটির ঢিপি ধস পড়ে লোকটার পা হাত পা কিছুই ভেঙে যায় আর পরবর্তীতে লোকটি মারা যায়।
এরকম বহু ঘটনা সেখানে ঘটতে থাকে। একদিন এক চাচা সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল। তিনি হঠাৎ অনুভব করে যে ইটভাটায় যে বাচ্চাগুলো থাকে, যে ঠিক সেরকম টাইপের একটি বাচ্চা সেই লোকটার পেছন পেছন হাঁটতে হাঁটতে যাচ্ছে। তিনি প্রচণ্ড ভয় পেয়ে যায়। তিনি কিছু না বলে তিনি চুপচাপ হাঁটতে থাকে। সেই বাচ্চাটা একটা থেকে দুটো হয়ে যায়, দুটো থেকে তিনটে হয়ে যায়, তিনটে থেকে চারটে বাচ্চা তার পেছন পেছন হাঁটতে হাঁটতে যায়। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে সেই বাচ্চাগুলোর পরনে জামা কাপড় কোনোটাই ছিল না। তারা সেই চাচার পেছন পেছন হাঁটতে হাঁটতে যায়। চাচা অনেক সাহস নিয়ে বুকে জোর দিয়ে সে বাড়িতে চলে যায় এবং তারপর সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু এরপরে সেই চাচা অসুস্থ হয়ে পড়ে এবং ঠিক তার দুদিন পর তিনি মারা যায়। এরপর থেকে সেই ইটভাটাটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং তার পাশ দিয়ে লম্বা উঁচু পাঁচিল দেওয়া হয়। এবং তারপরেও নাকি সেই পাঁচিলের উপরে অনেকে রাতের বেলা অনেক বাচ্চাকে বসে থাকতে দেখে। সেখানে সম্ভব না, সেই অত উঁচু পাঁচিলের ওপরে কোনো বাচ্চার ওঠা সম্ভব নয়, কিন্তু অনেকেই রাতের দিকে বা দুপুরের দিকে সেই পাঁচিলের ওপর অনেক বাচ্চাকে বসে থাকতে দেখে। এটাই ছিল ঘটনা। আজকের প্রত্যেকটি ঘটনা বেশ অদ্ভুত ছিল, বেশ ভালো ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। অনেক ধন্যবাদ আজকে 4টি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।